আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব বেইসানে গাড়িচাপা ও ছুরিয়াঘাতে 2 ইসরায়েলি নিহত এবং 6 জন আহত। আরও জানিয়ে দেব খ্রিস্টানদের উপর হামলা, বড়দিনের ছুটি বাতিল, ভারত সরকারের নীরবতা কী বার্তা দিচ্ছে। এবার ইউরোপের উপর রাশিয়ার ছায়া, আবার বাস্তব হচ্ছে বড় যুদ্ধের ঝুঁকি। এদিকে নেতানিয়াহুর প্রতি হতাশ যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন জেনোলস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলের শহর বেইসানে গাড়িচাপা ও ছুরিয়াঘাতে 2 ইসরায়েলি নিহত এবং 6 জন আহত হয়েছেন। গত শুক্রবার 26 ডিসেম্বর দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম এই তথ্য জানায়। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, হামলাকারী কয়েকদিন আগে ইসরায়েলে প্রবেশ করেছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী তিনি পশ্চিম তীরের কাবাতিয়া এলাকার এক ফিলিস্তিনি। হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজের নির্দেশে কাবাতিয়ায় অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে ধীর ও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের হামলার ঘটনা একাধিকবার ঘটেছে। গত নভেম্বরে গুশ এজিওন এলাকায় একই ধরনের হামলায় একজন ইসরায়েলি নিহত ও কয়েকজন আহত হয়। খ্রিস্টানদের উপর হামলা, বড়দিনের ছুটি বাতিল, ভারত সরকারের নিরাপত্তা কী বার্তা দিচ্ছে। ভারতের বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ গির্জা ও প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদীরা। এত ভয়ের মধ্যে বসবাস করছেন এই সম্প্রদায়ের মানুষ। কোনো কোনো রাজ্যে বড়দিনের ছুটি বাতিল করা হয়েছে। এসব নিয়ে লিখছেন অমল চন্দ্র। 25 ডিসেম্বর লেখাটি দ্য ওয়ারের অনলাইন সংস্করণে প্রকাশিত হয়। বড়দিনের ছুটি বাতিল কেবল একটা ছুটি বাতিল নয়, বরং এর পেছনে রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতীকীভাবে বর্জন এবং তাদের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার এক গভীর চিত্র। ভারতের কেরালা রাজ্যের লোক ভবনের কর্মীদের বড়দিনের ছুটি বাতিলের সিদ্ধান্তটি কেবল প্রশাসনিক শিষ্টাচারের প্রশ্ন নয়, বরং এটি ভারত জুড়ে জনরোষের সৃষ্টি করেছে। লোক ভবনের কর্মীদের 25 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে সুশাসন দিবস এর সরকারি কর্মসূচিতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। লোকভবনের এই বিতর্ক আরও তীব্র হয়, কারণ এর আগে তাদের সরকারি ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাসের পাতায় ভিডি সাভারকারের প্রকৃতি দেখা যায়। বিষয়টিকে নিছক ঐতিহাসিক তথ্য হিসেবে না দেখে বরং একটি নির্দিষ্ট আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এ দুটি ঘটনাকে বিশ্লেষণ করলে বড়দিনের ছুটি বাতিলকে আর কাকতালীয় কোনো ঘটনা মনে হয় না। 25 ডিসেম্বর কর্মসূচিকে দাপ্তরিক রুটিন কর্মসূচি বলা হলেও এর রাজনৈতিক তৎপরতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বড়দিন কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি ভারতের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্র দিন। বিশেষ করে যে রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অনেক বেশি, সেই কেরালা রাজ্যে বড়দিনে বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ দেওয়াকে নিরপেক্ষতা নয়, বরং সংখ্যাগুরুবাদী আধিপত্যের প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এটি বর্তমানে ভারতের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী রাজনৈতিক সংস্কৃতির একটি ক্ষুদ্র নমুনা, যেখানে জনজীবনে ধর্মীয় সহনশীলতা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই ধারাটি কেবল কেরালার সীমাবদ্ধ নয়, উত্তরপ্রদেশও যোগী আদিত্যনাথ সরকার ঘোষণা দিয়েছে বড়দিনে স্কুলগুলো বন্ধ থাকবে না এবং শিক্ষার্থীদের অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে হবে। খ্রিস্টান সংগঠন এবং মানবাধিকার কর্মীরা এর তীব্র সমালোচনা করে বলেছেন, এটি খ্রিস্টান সম্প্রদায়কে কোণঠাসা করছে এবং ভারতের ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। কেরালার ঘটনাটি গুরুত্বপূর্ণ, কারণ ঐতিহাসিকভাবে এই রাজ্যটি সাম্প্রদায়িক সম্প্রতিক প্রতীক হিসেবে পরিচিত। অথচ এখানেই ইদানিং বড়দিনের উৎসবে বাধা দেওয়া হচ্ছে। বাড়ছে অনেক ঘটনা। ক্যাথলিক বিশপ ও বিভিন্ন ধর্মীয় সংস্থা সংঘ পরিবারের সমর্থকদের বড়দিনের প্রদর্শনী এবং ক্যারল সঙ্গীত অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে এটি জনসমক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের উপস্থিতি কমিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত উস্কানি। প্রতীকীভাবে একঘরে করার বাইরেও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যান আরও ভয়াবহ। ইভাঞ্জেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা 2023 সালে হয়েছিল 601টি, আর 2024 সালে সেটা বেড়ে অন্তত 830টিতে দাঁড়িয়েছে। এটি গত এক দশকের মধ্যে সবচেয়ে। চলতি বছর কত হামলা হয়েছে সেই পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। এসব সহিংসতার মধ্যে রয়েছে শারীরিক আক্রমণ, প্রার্থনায় বাধা, গির্জা ভাঙচুর, সামাজিকভাবে বর্জন এবং জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগ তুলে যাজকদের হেনস্থ করা।
ইউরোপের উপর রাশিয়ার ছায়া, আবার বাস্তব হচ্ছে বড় যুদ্ধের ঝুঁকি। যুক্তরাজ্যের রাজধানী হোয়াইট হল এলাকায় গত মাসে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন। সেখানে আলোচনা হয়েছিল আগামী কয়েক বছরের মধ্যে সম্ভাব্য একটি যুদ্ধ সামলাতে যুক্তরাজ্য ও দেশটির মিত্ররা কতটা প্রস্তুত তা নিয়ে। ওই বিশেষজ্ঞদের রায় ছিল হতাশাজনক। ইউরোপিয়ানদের প্রতি প্রস্তুতি নেই। বিশেষজ্ঞদের ওই সম্মেলনের আয়োজন করেছিলেন লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট। উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর বর্তমান ও সাবেক সদস্য, সরকার ও ন্যাটোর কর্মকর্তা এবং গবেষক ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের মতে ইউরোপের সঙ্গে সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। সম্মেলনে বিশেষজ্ঞরা একটাই সমাধান তুলে ধরেন, তা হলো যুদ্ধ শুরু হলে ইউরোপের জন্য জয় নিশ্চিত করতে হবে। এর জন্য ইউরোপের প্রতিরক্ষায় আরও বিনিয়োগ করা জরুরি। পাশাপাশি বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি সামলাতে মানসিকতায় বড় পরিবর্তন প্রয়োজন। দেশের মানুষদের জানাতে হবে ইউরোপের জন্য যুদ্ধের হুমকি এড়িয়ে যাওয়ার সময় শেষ হয়ে গেছে। রাশিয়া এরই মধ্যে পশ্চিমের বিরুদ্ধে একটি হাইব্রিড যুদ্ধ শুরু করেছে বলে একমত হন বিশেষজ্ঞরা। প্রমাণ হিসেবে তারা তুলে ধরে ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার যুদ্ধ বিমান ও ড্রোনের অনুপ্রবেশ, বাল্টিক অঞ্চলে জিপিএস জ্যামিং, অপপ্রচার এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নাশকতার মতো বিষয়গুলো। যদিও এসবের সঙ্গে জড়িত থাকার কথা নাকচ করেছে মস্কো। কিংস কলেজ লন্ডনের রুশ রাজধানী বিষয়ক অধ্যাপক স্যাম গ্রিন বলেন, এসব হামলা ইউরোপে বহু মানুষদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। মানুষ ভীত, বিশেষ করে যখন বাস্তবতাগুলো সামনে আসছে। বিমানবন্দরের বাইরে ড্রোন দেখা যাচ্ছে, আর ক্রমেই একটা অনুভূতি তৈরি হচ্ছে এর মধ্যে কোনো একটি ড্রোন ব্যবহার করে যাত্রীবাহী উড়োজাহাজে হামলা চালানোটা সময়ের ব্যাপার মাত্র। ইউরোপে ন্যাটোর কোনো সদস্যদের উপর মস্কো এখনও সরাসরি হামলা চালায়নি। বিশেষজ্ঞদের মতে এর একটা কারণ হলো রাশিয়া জানে বর্তমান সক্ষমতা নিয়ে তার ন্যাটোকে পরাজিত করতে পারবে না, তবে ভবিষ্যৎ পরিস্থিতি বদলাতে পারে। ন্যাটোর মহাসচিব মার্ক রুডে বলেছেন, 5 বছরের মধ্যে রাশিয়া ন্যাটোর বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত হতে পারে। ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউরোপ যুদ্ধ চাইলে এখন প্রস্তুত তিনি। ইউরোপের ব্যালিস্টিক দেশগুলোর মধ্যে একটি ধারণা হলো তাদের বিরুদ্ধে হামলা 3 বছরের মধ্যে আসতে পারে। হার্ভার্ড কেডেনি স্কুলের বেলফার সেন্টারের গবেষকরা বিশ্লেষণ করে দেখেছেন, 2027 বা 28 সালে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে রাশিয়া। ব্যালিস্টিক অঞ্চলে সম্ভাব্য রুশ আগ্রাসন মোকাবেলায় জরুরি পরিকল্পনা তৈরি করেছে ন্যাটো। তবে বিশেষজ্ঞদের সতর্ক বার্তা হলো এই পরিকল্পনাগুলো টেকসই নয়। আর ইউএসআইয়ের গবেষক জ্যাক ওয়াটলিং বলেন, একটি পরিকল্পনা আছে, কিন্তু সরকারগুলো তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না। গত মাসের সম্মেলনে যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্সেস কমান্ডের সাবেক প্রধান জেনারেল রিচার্ড ব্যারোস বলেন, যুক্তরাজ্যকে সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থা, শিল্প ও অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে হবে, যাতে দ্রুত যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলা করা যায়। বর্তমান গতিতে চললে যুদ্ধের জন্য প্রস্তুত হতে দেশটির প্রায় 10 বছর লেগে যাবে, কিন্তু হাতে আছে মাত্র 3 থেকে 5 বছর। শান্তি প্রক্রিয়ায় বাধা, নেতানিয়াহুর প্রতি হতাশ যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টানাপোড়েন বাড়ছে। গাজা শান্তি প্রক্রিয়াকে দুর্বল করার আশঙ্কায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্রমশ হতাশ হয়ে পড়েছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা ড্যারেস কুশনার, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুচি ওয়ালস সহ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তারা মনে করেছেন, নেতানিয়াহু চুক্তি বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছেন এবং গাজায় যুদ্ধবিরতি ভেঙে দিতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন। তবে একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, উইটকফ ও কুশনারের তুলনায় মার্কো রুবিও নেতানিয়াহুর অবস্থানের কাছাকাছি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিসকে ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহু কার্যত ট্রাম্পের মূল টিমের সমর্থন হারিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এখনও তাকে পছন্দ করেন, তবে তিনি চান গাজা চুক্তির অগ্রগতি আরও দ্রুত হোক। ওই কর্মকর্তা বলেন, জেডি ভ্যান্স, মার্কো রুবিও, জ্যারেড কুশনার, স্টিভ উইটকফ, সুবি সবাই নেতানিয়াহুর সমর্থন হারিয়েছেন। শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই এখন নেতানিয়াহুর পাশে আছেন। প্রতিবেদনে আরও বলা হয়, উইটকফ ও কুশনার প্রস্তাবিত পরিকল্পনা, বিশেষ করে গাজাকে নিরস্ত্রীকরণ সংক্রান্ত ধারণা নিয়ে নেতানিয়াহু সংশয় প্রকাশ করেছেন। এটি নিরস্ত্রীকরণ শান্তি পরিকল্পনার মূল বিষয়। এদিকে গাজা নিয়ে শান্তি কাউন্সিল বা
ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার ঘোষণা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জানুয়ারি থেকেই গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে চায় হোয়াইট হাউস। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ধাপে গাজায় দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি রাজনৈতিক ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে এই প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছে নেতানিয়াহু, বিশেষ করে হামাস নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে সন্দিহান তিনি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন জেনোলস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেনোলস্কি। বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। গত শুক্রবার ২৭ ডিসেম্বর সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ২৮ ডিসেম্বর ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হতে পারে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ড্যারেস কুশনারের সঙ্গে আলোচনার পর জেনোলস্কি জানান, এই সংলাপে নতুন কিছু ধারণা উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে। গত বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ফোনালাপের পর জেনোলস্কি তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেন, আমরা কাজের নির্দিষ্ট বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি। সত্যিকারের শান্তিকে কিভাবে কাছে আনা যায় সেই বিষয়ে আলোচনা, কাঠামো, বৈঠক এবং সময়সূচি নিয়ে কিছু নতুন ধারণা এসেছে। জেনোলস্কির দাবি, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় ৯০% সম্পন্ন, শতভাগ প্রস্তুত করাই কিয়েভের লক্ষ্য। তিনি জানান, নতুন বছরের আগেই উচ্চ পর্যায়ের এই বৈঠক থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রতিবেদনে আরও বলা হয়, একদিন আগে ফ্লোরিডায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মাধ্যমে হালনাগাদ করা ২০ দফা শান্তি পরিকল্পনা বিস্তারিত তুলে ধরেছিলেন জেনোলস্কি। এই শান্তি পরিকল্পনা নিয়ে বর্তমানে নিবিড় দর কষাকষি চলছে। এই পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি অসামরিক অঞ্চল তৈরির প্রস্তাব রয়েছে। যদিও জেনোলস্কি বলেছেন, যে অঞ্চলগুলো থেকে ইউক্রেনীয় সেনা সরে আসবে সেখানে নিরাপত্তার দায়িত্ব ইউক্রেনীয় পুলিশকেই পালন করতে হবে। পরিকল্পনাটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, যদি রাশিয়া ভবিষ্যতে আরও আক্রমণ করে তবে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলো সমন্বিতভাবে সামরিক জবাব দেবে, এমন নিরাপত্তার নিশ্চয়তা। তবে মস্কো ও কিয়েভের অবস্থানের ব্যবধান এখনও স্পষ্ট। জ্যেষ্ঠ রুশ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে তা ইউক্রেনের প্রস্তাবের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। আলোচনায় ধীর কিন্তু স্থির অগ্রগতির কথা বললেও দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের জেনোলস্কির প্রস্তাব কোনো মন্তব্য করেনি রাশিয়া। জেনোলস্কি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া দনবাস অঞ্চলের যে অংশগুলো দখলে নিতে পারেনি সেখানে একটি নিরস্ত্রীকৃত ফ্রি ইকোনমিক জোন গঠনের বিষয়টি আলোচনায় থাকতে পারে। এদিকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে আলোচনা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের জ্যেষ্ঠ উপদেষ্টারাও। ফ্লোরিডায় বৈঠক শেষে ফেরার পর রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রেভের উদ্যোগে জোরদার হয়েছে এই যোগাযোগ। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ সাম্প্রতিক আলোচনাকে ইতিবাচক বললেও ইউক্রেনের বিরুদ্ধে আলোচনা বানচালের অভিযোগ তুলেছেন।